আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ইউনিট 3 এর অংশীদারি ব্যবসা সম্পর্কিত বিশ্ববিদ্যালয়ে যে সকল কোশ্চেনগুলো রয়েছে সে সম্পর্কিত বিষয় নিয়ে জানবো। চলো আমরা এর কাছে চলে যাই। অংশীদারি ব্যবসায় মূলত এই অংশীদারি ব্যবসা জিনিসটি হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি যদি তাদের নিজেদের মুনাফা অর্জনের উদ্দেশ্যে একটি ব্যবসা প্রতিষ্ঠানে পরিচালনা করে থাকে তাহলে সেটিকে বলা হবে অংশীদারি ব্যবসা। অংশীদারি ব্যবসাটি 1932 সালের বাংলাদেশে এই যে আইনটি প্রচলিত রয়েছে সেই আইন অনুযায়ী চলছে। তো অংশীদারি ব্যবসায় একটু খেয়াল করে দেখব যে অবশ্যই দুই বা ততোধিক ব্যক্তি হবে, দুইয়ের অধিক ব্যক্তি হবে, কিন্তু কতজন হবে, টোটাল কতজন ব্যক্তি থাকতে পারবে অংশীদারি ব্যবসায়? অংশীদারি ব্যবসায় সাধারণ অংশীদারি ব্যবসায় যদি আমরা কথা বলি তাহলে 2 থেকে 20 জন। যদি ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে বলি আমরা তাহলে 2 থেকে 10 জন সর্বোচ্চ অংশীদার হতে পারবে। অর্থাৎ 2 থেকে 20 জন বা 2 থেকে 10 জন অংশীদার নিয়ে তাদের মুনাফা অর্জনের উদ্দেশ্যে যদি কোনো ব্যবসা পরিচালনা করে সেটা বৈধ অর্থনৈতিক ব্যবসা হতে হবে, সেই ব্যবসাকে আমরা বলবো হচ্ছে অংশীদারি ব্যবসা। অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে চুক্তি। অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে মূল ভিত্তিটা হচ্ছে চুক্তি। এখন এই চুক্তি কত ধরনের হয়ে থাকে? চুক্তি 3 ধরনের হয়ে থাকে। এক নম্বর লিখিত, 2 মৌখিক, 3 নম্বর নিবন্ধিত। লিখিত, মৌখিক এবং নিবন্ধিত চুক্তি। লিখিত চুক্তিটি হচ্ছে চুক্তিপত্র বলা হয়। লিখিত চুক্তিও হতে পারে, চুক্তি মৌখিকও হতে পারে, অথবা চুক্তিটি নিবন্ধিত থাকতে পারে। অংশীদারি ব্যবসায় 2 বা ততোধিক ব্যক্তি যদি মিলে ব্যবসা করে তাহলে এর সুবিধা ও অসুবিধা সম্পর্কে আমরা এখন জানব। অংশীদারি ব্যবসা যেহেতু এখানে একের অধিক ব্যক্তি রয়েছে সেহেতু এর কিছু এক্সট্রা সুবিধা রয়েছে। এর সুবিধা সমূহের মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি অধিক পুঁজির সংস্থান, অর্থাৎ এখানে মূলধন অনেক বেশি তুলনামূলক জোগাড় করা যাবে এক মালিকানা ব্যবসায়ের থেকে। এখানে গঠনটি সহজ, কারণ অংশীদারি ব্যবসায়ও এখানে নিবন্ধন বাধ্যতামূলক নয়, যার কারণে এর গঠনটিও খুবই সহজ। দলবদ্ধ প্রচেষ্টা, এক মালিকানা ব্যবসায় একজন ব্যক্তি চেষ্টা করছে, কিন্তু অংশীদারি ব্যবসায় এখানে দলবদ্ধ কয়েকজন, 2 বা তার অধিক ব্যক্তি প্রচেষ্টা চালিয়ে ব্যবসাটি পরিচালনা করছে। এরপর রয়েছে সম্মিলিত সিদ্ধান্ত। একজন ব্যক্তির সিদ্ধান্ত হয়তোবা খুব বেশি ভালো না হলেও সম্মিলিত কয়েকজন ব্যক্তির সিদ্ধান্তগুলো খুবই ভালো হয়ে থাকে। তো সেক্ষেত্রে তাদের এখানে একটা বড় সুবিধা, এদের সম্মিলিত সিদ্ধান্ত দিয়ে একটা দক্ষ পরিচালনার ব্যবস্থা করা হবে প্রতিষ্ঠানে। এই সুবিধাগুলোর সাথে সাথে রয়েছে কিছু অসুবিধা। এর অসুবিধাগুলোর মধ্যে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে গোপনীয়তা থাকে না। অংশীদার যেহেতু অনেকজন, প্রতিষ্ঠানের ভিতরের কোনো গোপন কথা অবশ্যই সবাই জেনে যায়, সো এখানে একটা গোপনীয়তার অভাব রয়েছে এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করাটা পসিবল হয় না। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে যেখানেই সিদ্ধান্ত নিব আমরা, এখানে প্রত্যেকটি অংশীদারের মতামত প্রয়োজন। এই প্রত্যেকটি অংশীদারের মতামতের কারণে এখানে আমরা দ্রুত সিদ্ধান্তটা গ্রহণ করতে পারি না। এবং স্থায়িত্বের সমস্যা রয়েছে। স্থায়িত্বের সমস্যার ক্ষেত্রে বলা যায় যে অংশীদারি ব্যবসায়টি যদি কোনো একটি অংশীদার রাগ করে ফেলে তখন সে বলবে যে আমি আর ব্যবসা করবো না, ব্যবসায় থাকবো না। তো কোনো কারণে যদি তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়ে যায় তো সে কারণে কি হয়, ব্যবসাটি বিলোপ সাধন ঘটে ফেলে। তো এই জন্য বলা হয় যে অংশীদারি ব্যবসায় আসলে স্থায়িত্বের সমস্যা রয়েছে। অংশীদারি চুক্তি সম্পর্কিত কিছু প্রশ্ন যেগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অনেকবার এসেছে সেগুলো একটু খেয়াল করে দেখি। অংশীদারি চুক্তির ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে চুক্তি। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি এবং চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় সম্ভব নয়। খেয়াল রাখতে হবে, চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা সম্ভব নয়। চুক্তি মৌখিক হতে পারে, লিখিত হতে পারে এবং নিবন্ধিত হতে পারবে, কিন্তু চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা সম্ভব নয়। এবং লিখিত যে চুক্তিটি রয়েছে সেই চুক্তিকে বলা হয় চুক্তিপত্র। তার মানে চুক্তিপত্র ছাড়াও কিন্তু অংশীদারি ব্যবসা হতে পারে, কারণ লিখিত চুক্তি না হয়ে মৌখিক চুক্তিও হতে পারে। এজন্য বলা হচ্ছে যে চুক্তিপত্র ছাড়া অংশীদারি ব্যবসায় গঠন করা সম্ভব। এর সাথে চুক্তিপত্র থাকলে আসলে কি হবে? চুক্তিপত্র থাকলে অংশীদারি আইন অনুযায়ী
প্রতিষ্ঠান কি করতে পারবে, প্রতিষ্ঠান আদালতের বিভিন্ন মামলাতে সুবিধা গ্রহণ করতে পারবে, যেটি তারা যদি চুক্তিপত্র না করে তাহলে সেটি তারা গ্রহণ করতে পারবে না। এখন আমরা অংশীদারি ব্যবসায় সংশ্লিষ্ট বিভিন্ন হিসাবগুলো নিয়ে আলোচনা করব। অংশীদারি ব্যবসায়ের যে সকল হিসাবগুলো রয়েছে এখানে, এই হিসাবগুলো হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব এবং অংশীদারদের মূলধন হিসাব। এই দুটো হিসাব থেকে আমরা এইচএসসিতে অসংখ্য ম্যাথ করে এসেছি এবং এখানের ম্যাথমেটিক্যাল পার্টটা আমরা পরের ইউনিটে আলোচনা করব। এখন আমরা থিওরিটিক্যাল অংশ থেকে যে অংশ গুরুত্বপূর্ণ যে লেকচার টপিকটি রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। লাভ লোকসান আবন্টন হিসাব মনে রাখতে হবে লাভ লোকসান আবন্টন হিসাবের কথা যখন আমরা বলবো, লাভ লোকসান আবন্টন হিসাবে খেয়াল রাখতে হবে যে একটি প্রতিষ্ঠানে অবশ্যই বিশদায় বিবরণী বা লাভ লোকসান বিবরণী, বিশদায় বিবরণী তৈরির পর তৈরি করতে হয় লাভ লোকসান আবন্টন হিসাব। অর্থাৎ বিশদায় বিবরণী থেকে আমরা নিট লাভ বা নিট ক্ষতিটা পেয়ে যাব। নিট লাভ বা নিট ক্ষতিটাকে আমরা কি করব, অংশীদারদের মধ্যে বন্টন করে দিব। অর্থাৎ এক মালিকানা ব্যবসায় যদি মুনাফা হতো তাহলে একজন ব্যক্তিই পেত। এখন যেহেতু ব্যবসাটি হচ্ছে অংশীদারি ব্যবসা, সো যতটুকু নিট মুনাফা হবে সেটা কি করবে, অংশীদারদের মধ্যে আমরা ভাগ করে দিব। এজন্য আগে আমরা বিশদায় বিবরণী তৈরি করব, যেখান থেকে আমরা নিট লাভ বা নিট ক্ষতি পাবো, যেটা লাভ লোকসান বন্টন হিসাবের মাধ্যমে বন্টন করে দেয়া হয়ে থাকে। এবং মনে রাখতে হবে যে লাভ লোকসান কোন অংশীদারের কত পার্সেন্ট সেটা যদি প্রশ্নে বলে দেওয়া না থাকে তাহলে প্রত্যেক অংশীদার সমান মুনাফা পাবে। যদি প্রশ্নে বা আমাদের চুক্তিতে বলে দেওয়া না থাকে, চুক্তিতে বলা না থাকলে সমান মুনাফা পায়। লাভ লোকসান আবন্টন হিসেবে আমাদের গুরুত্বপূর্ণ এই দুটি তথ্য রয়েছে। এরপর অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাবে এসে আমরা দেখতে পারি যে অংশীদারদের মূলধন হিসাবটা দুইভাবে তৈরি করা হয়ে থাকে। একটি হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, পরিবর্তনশীল মূলধন পদ্ধতি এবং আরেকটি হচ্ছে স্থিতিশীল মূলধন পদ্ধতি। স্থিতিশীল মূলধন পদ্ধতি, পরিবর্তনশীল মূলধন পদ্ধতিটা হচ্ছে যে মূলধন হিসাবটা আমরা অংশীদারদের মূলধন হিসাব তৈরি করব, সেই অংশীদারদের মূলধন হিসাবেই তাদের সকল আয় এবং ব্যয়গুলো আমরা যোগ করে দেখাই দিব। অর্থাৎ মূলধন যেটা প্রারম্ভিক মূলধন থাকবে, সমাপনী মূলধনটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, কারণ আয় ব্যয়গুলো আমরা যোগ করেছি। কিন্তু স্থিতিশীল মূলধন পদ্ধতিতে আমরা শুধুমাত্র মূলধনের অংশটুকু একটি ছকের মধ্যে লিখে রাখবো, কতটুকু টাকা তাদের মূলধন রয়েছে, আর তাদের আয় ব্যয় সংক্রান্ত যত হিসাব রয়েছে সেই সকল হিসাবগুলো আমরা নতুন করে একটা হিসাব খুলব, যে হিসাবের নাম হচ্ছে চলতি হিসাব। সেই চলতি হিসাবের মধ্যে আমরা লিখে রাখবো। স্থিতিশীল মূলধন পদ্ধতিতে যেমন চলতি হিসাব তৈরি করতে হয়, এরকম আরও একটি প্রশ্ন আসছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, সেটি হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি যখন ব্যবহার করা হয় তখন আমাদেরকে আলাদা করে উত্তোলন হিসাব নামে একটি হিসাব তৈরি করতে হয়। খেয়াল রাখতে হবে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ যে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি তৈরি করলে উত্তোলন হিসাব নামে একটা আলাদা আরও একটি হিসাব থাকে, এবং স্থিতিশীল মূলধন পদ্ধতি তৈরি করলে চলতি হিসাব নামে আলাদা একটি হিসাব থাকে। এছাড়াও আরো একটি তথ্য রয়েছে, পরিবর্তনশীল পদ্ধতিকে বলা হয় সনাতন পদ্ধতি এবং স্থিতিশীল পদ্ধতিকে বলা হয় আধুনিক পদ্ধতি। এখন আমরা অংশীদারদের বিভিন্ন সুদসমূহ নিয়ে আলোচনা করব। অংশীদারদের সুদসমূহ, অংশীদাররা ব্যবসায় করতে গিয়ে বিভিন্ন ধরনের সুদ পেয়ে থাকে এবং ব্যবসায়কে সুদ
দিয়েও থাকে। এই সকল সুদগুলো নিয়ে আমরা কথা বলবো। প্রথমে যেটি রয়েছে মূলধনের সুদ। প্রতিষ্ঠানে অংশীদাররা মূলধন দেওয়ার ফলে তারা একটা নির্দিষ্ট পরিমাণ সুদ নিয়ে থাকে প্রতিষ্ঠান থেকে, যেটিকে বলা হচ্ছে মূলধনের সুদ। এ সম্পর্কিত ম্যাথগুলো আমরা পরবর্তী ইউনিটে করে থাকব। এখন আমরা এই সম্পর্কিত থিওরিটিক্যাল যে প্রশ্নগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসে সেগুলো দেখব। মূলধনের সুদ মনে রাখতে হবে যে বিষয়গুলো, মূলধনের সুদ ব্যবসায়ের জন্য একটি ব্যয়। কিন্তু সেটি অংশীদারদের জন্য অবশ্যই একটি আয়। অংশীদাররা প্রতিষ্ঠানে মূলধন দিয়েছে, যার কারণে তারা একসময় মূলধনের সুদ পাবে। এটা কি করতেছে? অংশীদারদের জন্য, নিজেদের জন্য আয়, কিন্তু প্রতিষ্ঠানের দিক থেকে খেয়াল করলে মূলধনের সুদ হচ্ছে একটি ব্যয়। প্রশ্নে যদি মূলধনের সুদ উল্লেখ করা না থাকে তাহলে আমাদের মূলধনের সুদ ধরতে হবে না। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানকার উল্লেখ না থাকলে ধরতে হয় না। ঠিক তেমনি যখন আমরা পরিবর্তনশীল মূলধন পদ্ধতি ব্যবহার না করে স্থিতিশীল মূলধন পদ্ধতি ব্যবহার করি, তখন একটা আলাদা করে হিসাব তৈরি করতে হয়, যে হিসাবটার নাম হচ্ছে চলতি হিসাব। ঠিক তেমনি চলতি হিসাবের উপরেও প্রতিষ্ঠানে অংশীদারদেরকে সুদ দেওয়া হয়। চলতি হিসাবের সুদও একদম মূলধনের সুদের একদম সেম কাজ হয়। অর্থাৎ চলতি হিসাবের উপর সুদ অবশ্যই ব্যবসায়ের জন্য ব্যয়, ব্যবসায়ের ব্যয় হয়ে থাকবে এটা। এবং এটি মালিকের জন্য আয়, অর্থাৎ অংশীদারদের জন্য এটি একটি আয়। এবং চলতি হিসাবের উপর সুদ যদি প্রশ্নে উল্লেখ না থাকে তাহলে এর উপর সুদ ধরতে হয় না। উল্লেখ না থাকলে সুদ ধরতে হবে না। উত্তোলনের উপর সুদ। উত্তোলনের সুদ প্রতিষ্ঠানে থেকে যখন অংশীদাররা তাদের প্রয়োজনে কোনো অর্থ উত্তোলন করে থাকে, সেই উত্তোলিত অর্থের উপর তারা প্রতিষ্ঠানকে সুদ দিয়ে থাকে। অর্থাৎ এই উত্তোলনের সুদটি হচ্ছে প্রতিষ্ঠানের জন্য আয়। উত্তোলনের সুদ ব্যবসায়ের জন্য আয়, কিন্তু সেটি অংশীদারদের জন্য ব্যয়। অংশীদারের জন্য সেটি আবার ব্যয়। প্রশ্নে উত্তোলনের সুদ যদি উল্লেখ না থাকে তাহলে উত্তোলনের সুদ ধরতে হবে না, এবং পণ্য উত্তোলনের উপর কোনো সুদ হয় না। পণ্য উত্তোলনের উপর সুদ হয় না। পণ্য উত্তোলনের সুদ ধরা হয় না। এরপর ঋণের সুদ। প্রতিষ্ঠানের প্রয়োজনে কোনো অংশীদার যদি প্রতিষ্ঠানে কোনো অর্থ ঋণ প্রদান করে থাকে, সেই প্রদত্ত ঋণের একটি অংশ সুদ হিসেবে সেই অংশীদারকে প্রদান করে প্রতিষ্ঠান। এটাও যেহেতু প্রতিষ্ঠান তাকে প্রদান করতেছে, সেহেতু এটা অবশ্যই ব্যবসায়ের জন্য এটি একটি ব্যয়। এবং যে অংশীদার ঋণ প্রদান করেছে তার নিজস্ব তহবিলের ক্ষেত্রে, ঋণের ক্ষেত্রে এটি তার জন্য আয়। ঋণের সুদের ক্ষেত্রে যে পার্টটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে, ঋণের সুদ যদি প্রশ্নে বলা না থাকে বা চুক্তিতে উল্লেখ না থাকে তবুও 6% সুদ তারা পাবে। উল্লেখ না থাকলেও, চুক্তিতে উল্লেখ না থাকলেও 6% সুদ পাবে। আমরা অংশীদারের মূলধনের সুদ, চলতি হিসাবের সুদ, উত্তোলন সুদ এবং ঋণের সুদ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেছি। এখন বিগত বছরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিভাবে প্রশ্নগুলো এসেছে সেটা আমরা এখন দেখে নিব।
খেয়াল করো প্রশ্ন একে দেখো লেখা রয়েছে চুক্তিতে উল্লেখ না থাকলে অংশীদারি ব্যবসায় হতে অংশীদারের গৃহীত ঋণের উপর কত % সুদ পাবে। আমরা একটু আগে দেখে এসেছি যে অংশীদারের যদি আমাদের ঋণের কথা সুদের কথা বলা না থাকে তবুও অংশীদাররা এখানে 6% সুদ পাবে। এবং দ্বিতীয় প্রশ্নটিতে খেয়াল করি, চুক্তিতে উল্লেখ না থাকলে দুজন অংশীদারদের মধ্যে লাভ ক্ষতি বন্টনের হার কত হবে। আমরা এটাও দেখে এসেছি যে চুক্তিতে কিছু বলা না থাকলে অংশীদাররা সমানভাবে মুনাফা বা ক্ষতি বন্টন করে। এখন এখানে তো দেয়া রয়েছে অনুপাতে, তাহলে যেহেতু সমান অনুপাতে তারা মুনাফা পাবে তাহলে আমাদের খেয়াল করতে হবে সমান অনুপাত কোনটি রয়েছে, 1:1 এটি রয়েছে আমাদেরকে সমান অনুপাত। এর পরবর্তীতে দেখতে পারি অংশীদারি কারবারের মূল ভিত্তি কোনটি। অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে চুক্তি লিখিত, মৌখিক এবং নিবন্ধিত 3 ধরনের হতে পারে। এখন আমরা পরবর্তী ইউনিটে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় গাণিতিক কি সমস্যাগুলো এসেছিল সেগুলো দেখব।